প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে এখন একটা সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিটটা আমাদের সমাধান করতে হবে। কি কাজ করতে হবে? আমাদের কাজ করতে হবে সার্কিটের সমতুল্য রোধ কত এটা বের করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা হয়তো অনেকে এই সার্কিটটা দেখে অলরেডি মাথা গুলিয়ে গেছে যে কি ব্যাপার, এই সার্কিটটা এত জটিল কেন, আর কিভাবে এই সার্কিটের কি সমতুল্য রোধ আমরা বের করব। শিক্ষার্থীরা, টেনশিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই সার্কিটটা আসলে কোনো জটিল সার্কিট না। এটা একটা সিম্পল বা সাধারণ একটা প্যারালাল সার্কিট। এই সাধারণ প্যারালাল সার্কিটটাকে মূলত এটাকে জাস্ট একটু জটিল করে আঁকা হয়েছে। আমরা যদি এটাকে বুঝতে পারি প্যারালাল সার্কিট, তাহলে প্যারালাল সার্কিটের নিয়মে আমরা এটাকে সমাধান করব। তাহলে প্রথমে আমার কাজটা হচ্ছে এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে চেষ্টা করবো আমি এদের কি নামকরণ করতে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আমি এটার নাম দিলাম হচ্ছে R1। এখানে একটা রেজিস্ট্যান্স, তার নাম দিলাম R2। এখানে আমি আসলে দেখানোর জায়গা পাচ্ছি না। R2 এইটা, এখানে যে রেজিস্ট্যান্স আছে তার নাম দিলাম R3। এই রেজিস্ট্যান্স তার নাম দিলাম R4। আর এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে কত? R5। তাহলে এখানে যতগুলো রেজিস্ট্যান্স ছিল তাদেরকে আমি নামকরণ করলাম। এখন চলো এই সার্কিটটাকে আমি সিম্পল সার্কিটে রূপান্তর করি। সিম্পল সার্কিট বলতে সাধারণ একটা প্যারালাল সার্কিটে রূপান্তর করলে কি হয়, আর এটা কি সত্যি সাধারণ প্যারালাল সার্কিট রূপান্তর হয় কিনা সেটা আমরা একটু দেখব। এখানে কয়টা রেজিস্ট্যান্স? 1 2 3 4 5টা রেজিস্ট্যান্স, তাই তো? আমি 5টা রেজিস্ট্যান্স দিয়ে সাধারণ একটা প্যারালাল সার্কিট অঙ্কন করছি। একটু দেখো, মানে ওই সার্কিটটাকে এখানে জাস্ট কনভার্ট করব। কিভাবে কনভার্ট করি একটু দেখো। পাঁচটা রেজিস্ট্যান্স প্যারালালে, আমি এখানে দেখলাম যে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো কি প্যারালালে আছে। কিভাবে প্যারালালে সেটা আমি এখানে দেখাচ্ছি। এই একটা রেজিস্ট্যান্স হবে এই শাখায়, এই শাখায় একটা, এই শাখায় একটা, 5টা হয়ে গেছে। এখন আমি মাঝে দিয়ে ঠিক কি করলাম, এটা মুছে দিয়ে এখানে কি করব, রেজিস্ট্যান্স গুলো দিব। এই এই ওকে। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, এইটা কেন প্যারালাল সার্কিট? এইটা প্যারালাল সার্কিট থাকার কারণটা কি? এইটাকে আমি তো দেখে প্যারালাল সার্কিটের মতো মনে হচ্ছে না, তাই না? কিন্তু এইটাকে দেখে প্যারালাল সার্কিট মনে হচ্ছে। এটাকে কেন মনে হচ্ছে যে প্যারালাল সার্কিট, আর এইটাকে দেখে কেন মনে হচ্ছে না আমার প্যারালাল সার্কিট? দেখো, কারণ এটা দেখে প্যারালাল সার্কিট এর জন্য মনে হচ্ছে কারণ সবগুলো রোধগুলোর নাম দিই। এটা হচ্ছে R1, এটা R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R5। তাহলে সবগুলো রোধের একটা প্রান্ত, মানে ধরো এটা হচ্ছে 1 নাম্বার প্রান্ত, এটা 2 নাম্বার প্রান্ত, 1 নাম্বার প্রান্ত, 2 নাম্বার প্রান্ত, 1 নাম্বার প্রান্ত, 2 নাম্বার প্রান্ত, 1 2 1 2। অর্থাৎ এই যে এই R1 যে রোধ বা রেজিস্ট্যান্স, তার 1 নাম্বার প্রান্ত হচ্ছে এটা, আর 2 নাম্বার প্রান্ত হচ্ছে এটা। R2 তার 1 নাম্বার প্রান্ত হচ্ছে এটা, 2 নাম্বার প্রান্ত এটা। তাহলে প্যারালাল সার্কিট তখনই আমি বলবো যখন সবগুলো রোধের একটা প্রান্ত একটা কমন বিন্দুতে যুক্ত থাকবে। তাহলে সবগুলো রোধের প্রথম প্রান্ত কি, ধরো এই বিন্দুতে বা এই লাইনে যুক্ত। আবার দেখো এই সবগুলো রোধের দ্বিতীয় প্রান্তটা, মানে 2 নাম্বার প্রান্তটা, এটা 2, এটা 2, এই যে 2, দেখো 2 নাম্বার প্রান্ত, 2 নাম্বার প্রান্ত, 2 নাম্বার প্রান্ত। তাহলে এরা কি আছে, সবাই একটা বিন্দুতে যুক্ত আছে। তাহলে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য আমরা এটাই জানি যে প্যারালাল সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট যে সার্কিটের রোধগুলো কি থাকবে, প্যারালালে যুক্ত যখন থাকবে তখন কি করবে, সবগুলোর একটা প্রান্ত একটা বিন্দুতে, আবার সবগুলোর অন্য আরেকটা প্রান্ত অন্য আরেকটা বিন্দুতে কি থাকবে, যুক্ত থাকবে, তাই তো? এইটাই প্যারালাল সার্কিট। এখন দেখো তো এই সার্কিটের সাথে এই সার্কিটকে তুলনা করলে কেমন মনে হয়? এটা হচ্ছে R1, R1 এর একটা প্রান্ত কিন্তু এই বিন্দুতে, হ্যাঁ, এই বিন্দুটা মানে কি, আমি ধরলাম এই বিন্দুটা হচ্ছে পুরাটা এই বিন্দু। তাহলে R1 এর একটা প্রান্ত কিন্তু কার সাথে যুক্ত, এই লাইনের সাথে যুক্ত। ওকে, তাহলে R1 এর একটা প্রান্ত ছিল এই লাইনের সাথে যুক্ত। R1 এর আরেকটা প্রান্ত এই নিচের লাইন, ধরলাম এই যে এই লাইনটুকু। ওকে, তাহলে R1 এর আরেকটা প্রান্ত নিচের লাইন এর সাথে যুক্ত গেল, প্রথম কাজ। এরপর আসো R2 এর একটা প্রান্ত কার সাথে যুক্ত, দেখো এখান থেকে দেখতে এসে এই বিন্দুতে কিন্তু যুক্ত। মূলত এই যে R2 তার একটা প্রান্ত কিন্তু এই দিক দিয়ে গিয়ে আলটিমেটলি কার সাথে যুক্ত, এই বিন্দুর সাথে যুক্ত। আরেকটা প্রান্ত কার সাথে যুক্ত, আবার এই দিক থেকে এসে এই দিক থেকে এসে আরেকটা প্রান্ত যুক্ত কার সাথে, এই বিন্দুতে, নিচের বিন্দুর সাথে যুক্ত। তাহলে R2 কি দেখলাম, একটা হচ্ছে উপরের প্রান্ত, একটা হচ্ছে নিচের প্রান্তের সাথে যুক্ত। এই যে R3 তার কাজ কি, সেও কিন্তু দেখো এখান থেকে এই প্রান্তের সাথে যুক্ত। কিভাবে,
এখান থেকে এদিক থেকে আবার এসে এই ওয়ার্ক কিন্তু সে এখানে মিশছে। তার মানে এই প্রান্তটা এই R3 মানে একটা প্রান্ত এই লাইনের সাথে যুক্ত, আর একটা প্রান্ত কিন্তু এই লাইনের সাথে যুক্ত। R4 সেম কন্ডিশন, একটা এদিক থেকে যদি তুমি চিন্তা করো এই লাইনের সাথে যুক্ত, আর একটা এই লাইনের সাথে যুক্ত, এদিক থেকে এসে নিচে লাইনের সাথে যুক্ত। তার মানে এইটার মতো কি আছে R4 কিন্তু একই কন্ডিশন। R5 এ দেখো এই যে একটা প্রান্ত এই বিন্দুর সাথে যুক্ত, আর একটা প্রান্ত কার সাথে যুক্ত, এই পয়েন্টের সাথে যুক্ত। তার মানে বুঝতেছি যে প্রত্যেকটা রেজিস্ট্যান্স কিন্তু তার সবগুলো বিন্দু মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যে একটা পয়েন্ট মানে সবগুলো পয়েন্টের একটা বিন্দুতে মানে এই বিন্দুতে যোগ হয়েছে, আবার সবগুলো রেজিস্ট্যান্সের আরেকটা পয়েন্ট কোন বিন্দুতে, এই নিচের বিন্দুতে যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আমি বলতে পারি এইটা একটা প্যারালাল সার্কিট। এইটা যদি প্যারালাল সার্কিট হয় তাহলে এইটা সমতুল্য রোধটা আমি এইভাবে না দেখিয়ে আমি সিম্পল একটা এরকম প্যারালাল সার্কিট এঁকে সেটার মধ্যে দেখাবো। দেখো এখন দেখো এটা R1 এর মান কত 6, আর এরপর R2 কত, R2 আমি এখানে আসলে বসানোর জায়গা নাই, আর মধ্যে 6 বসাবো সেই জায়গাটা এখানে নেই তাই বসাচ্ছি না। তাহলে আমরা ধরে নিব যে আমাদের এই সার্কিটটা আর এই সার্কিটটা একই সার্কিট, এই সার্কিট আর এই সার্কিটের মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট এটা ডিজাইন করে আঁকা আর এটা হচ্ছে নরমাল একটা প্যারালাল সার্কিটের মতো করে আঁকা। এখন আসো আমি এই সার্কিটের সমতুল্য রোধ বের করব। সার্কিটের সমতুল্য রোধ নির্ণয় করার সাধারণ যে প্রক্রিয়া সেটা তো আমরা জানি। কিভাবে লক্ষ্য করো, আমরা জানি 1/Req equals to 1/R1 1/R2 1/R3 plus 1/R4 plus 1/R5। কেন? কারণ এখানে 5টা রেজিস্ট্যান্স আছে, তাই তো। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, R1 এর মান কত ছিল 1/6, R2 মান কত ছিল 1/9, R3 1/6 এবং R4 1/72 আর R5 যেটা আছে 1/6। তোমরা ক্যালকুলেটরে চাপবে, তাই না? এতগুলো তো একসাথে লসাগু করে তুমি কাজ করতে পারবে চাইলে, কিন্তু জাস্ট তোমরা কি করবে, এটাকে ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করবে আর কি। তাহলে এটা 1/6 মানে কি 6 ইনভার্স 1, এটা কি হবে 9 ইনভার্স 1। ক্যালকুলেটর চাপলে এরকম দেখাবে 6 ইনভার্স 1 72 ইনভার্স 1 প্লাস 6 ইনভার্স 1। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এইটার মান পাবে 0.626। কিন্তু আমার তো 1/EQ দরকার, REQ দরকার না, শুধু REQ দরকার। তাহলে এটাকে উল্টিয়ে দিব, তাই না? সুতরাং উল্টিয়ে দিলে কি হবে REQ হবে। উল্টিয়ে দেওয়া মানে কি এটাকে আরেকটা x ইনভার্স 1 চাপবো, তাহলে কি হবে দেখো এটার মান পাবে 1.597 ওহম। তাহলে পুরো সার্কিটের রেজিস্ট্যান্স কত 1.597 ওহম। দেখো তো সার্কিটের সর্বনিম্ন রেজিস্ট্যান্স কত ছিল, সর্বনিম্ন রেজিস্ট্যান্স ছিল 6 ওহম। তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্সটা কি বের হবে, প্যারালালে যুক্ত সর্বনিম্ন যে রেজিস্ট্যান্স থাকে টোটাল রেজিস্ট্যান্স হবে তার চাইতেও কম, যেহেতু সর্বনিম্ন কে 6, তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স কত 1.59, তার মানে 6 এর চেয়ে কম। এই ছিল আর কি মূলত আমার একটা পদ্ধতি, কিন্তু আমরা একটা নতুন টেকনিক শিখব। এই টেকনিকের সাহায্যে এটা গাণিতিক সমস্যাটার সমাধান করব। শিক্ষার্থীরা, আমি এখন যে টেকনিকটা তোমাদেরকে শিখাবো সেই টেকনিকটা বর্ণনা করার আগে জাস্ট একটা এক্সাম্পল আমরা দেখব। ধরো এইটা একটা সিরিজ সার্কিট, সরি প্যারালাল সার্কিট, এবং প্রত্যেকটা রোধের মান সমান। রোধের মান সমান বলতে ধরো এটা হচ্ছে প্রত্যেকটা রোধ, অর্থাৎ এখানে আমি বলতে চাচ্ছি যে R1 R2 R3 R4 আর প্রত্যেকটা আরেকটা কি আছে R5, প্রত্যেকটা রোধের মান সমান, সেটা হচ্ছে 10 ওহম। সবগুলো রোধ যোগ করে 10 ওহম আমি এই কথা বলি না, আমি বলছি প্রত্যেকটা রোধের মান সমান, মানে R1 সমান 10 ওহম, R2 সমান 10 ওহম, সবগুলো সমান কত 10 ওহম। এখন আমি যদি এর সমতুল্য রোধ বের করতে চাই, তুমি কিভাবে নির্ণয় করবে? তুমি নির্ণয় করবে এইভাবে 1/Req সমান হচ্ছে 1/10 প্লাস 1/R1 আর কি 1/R1 যোগ 1/R2 এভাবে তো লিখতে, মানে 1/R1 বলতে কি বুঝবো 10 প্লাস 1/10 প্লাস 1/10 প্লাস 1/10 প্লাস 1/10, কয়টা? 5টা না? 5টা। তাহলে এখন টোটাল ক্যালকুলেশন করে তুমি এর মান পেতে কত? তুমি এর মান পেতে 0.5। এরপর তুমি এটাকে যদি উল্টিয়ে দাও অথবা আবার ইনভার্স করো, তখন মান পাবে REQ equals to 2 ওহম। তাহলে এই কাজ শুরু করতে তোমার কিন্তু একটু সময় লাগবে, তাই না? আমি তো খুব দ্রুত করলাম, তুমি যদি করতে চাও একটু সময় লাগবে। কিন্তু এইভাবে যদি একই রকম
অনেকগুলো রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত থাকে, তাহলে আমি এইভাবে না বের করে জাস্ট সিম্পলি একটা সহজ পদ্ধতি আছে। কি পদ্ধতি দেখো, সূত্রটা হচ্ছে আর ইকিউ। দেখো আর ইকিউ সমান লিখবো আর ইকিউ সমান উপরে হচ্ছে আর, নিচে হচ্ছে এন। এটা হচ্ছে কি, যদি সবগুলো রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত থাকে তাহলে তাদের সমতুল্য রোধ নির্ণয় করার ফর্মুলা কি, আর ইকিউ সমান কত, আর ই কিউ, এটা কিউ সমান হচ্ছে আর বাই এন। আর মানে কি, আর মানে সবগুলো রেজিস্ট্যান্সের একই তো মান, তাহলে আর বলতে এই রেজিস্ট্যান্স কে বোঝাবে, আর এন বলতে বোঝাবে কতটা রেজিস্ট্যান্স যুক্ত। এখন দেখো আমি এটা সহজ সলিউশন করে এভাবে না করে কিভাবে যুক্ত করব। দেখো প্রথমে আর মানে কি, আর মানে সবগুলো রেজিস্ট্যান্সের মান তো একই, তাহলে আর মানে ওই একটা রেজিস্ট্যান্সের মান, সবগুলো না লিখবো না আমরা, যে কোনো একটা রেজিস্ট্যান্সের মান লিখবো। কত আছে এখানে 10। এরপর নিচে হচ্ছে এন, এন মানে কি কতটা রেজিস্ট্যান্স যুক্ত, কতটা মানে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে এখানে দেবো 5। ক্যালকুলেশন করে মান কত আসবে 2 ওহম। তুমি যেটা ক্যালকুলেশন করে মান বের করলে, আমি কিন্তু জাস্ট সিম্পলি দেখে কিন্তু কি মানটা বের করে ফেলতে পারলাম। তাহলে এখন থেকে আমরা একাধিক রেজিস্ট্যান্স যদি একই রকম হয় অর্থাৎ প্যারালালের ক্ষেত্রে, তখন কিন্তু আমি ফর্মুলা ইউজ করবো কত, আর বাই এন। আর হচ্ছে রেজিস্ট্যান্সের মান, আর এন হচ্ছে কতটা সংখ্যক রেজিস্ট্যান্স যুক্ত আছে। এভাবে কিন্তু সহজে অ্যাপ্লাই করা যায়। তাহলে সেক্ষেত্রে চলো আমি এই সার্কিটটাকে এই সূত্রের সাহায্যে কিছুটা সহজ করার চেষ্টা করি, সহজ করা যায় কিনা সেটা একটু দেখি। এই সার্কিটটা মানেই তো আমরা জানি এই সার্কিটটা, তাই না? তাহলে এইখানে আমি যে কাজটা করব, এদের ভ্যালুগুলো একটু তাও লেখার চেষ্টা করবো আর কি। R5 ছিল কত 6 ওহম, R1 কত 6 ওহম, আমি এখানে R1 এর পরিবর্তে 6 ওহম দিয়ে রাখছি। R2 কত ছিল, R2 9 ওহম, তাহলে এটা শুধুমাত্র 9 দিয়ে রাখলাম, জায়গা নাই তাই আমি লিখতে পারলাম না। এরপর হচ্ছে R3 কত, 3 হচ্ছে 6 ওহম, R4 কত, R4 এর মান 72 ওহম, এটা তো R5 হচ্ছে 6 ওহম। তাহলে আমি জাস্ট মানগুলো লিখে ফেললাম। এখন দেখো তো আমার এখানে কি কি দেখতে পাচ্ছি আমি, এই একটা 6 ওহম, আর একটা 6 ওহম, আর একটা 6 ওহম, তিনটা 6 ওহম আছে না, অর্থাৎ তিনটা রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত এবং পরস্পর কি আছে 6 ওহম আছে। এখন দেখো আমি যদি চাই আর কি এই অংশটাকে, এই রেজিস্ট্যান্স 6 ওহম 6 ওহম 6 ওহম কে পাশাপাশি নিয়ে আসবো, তাহলে আমার মানের কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না। আমি আবার বলছি, প্যারালাল সার্কিটে যদি আমাদের রেজিস্ট্যান্স গুলোকে জাস্ট পরেরটা আগে আগেরটাকে পরে নেই, তাহলে মানের কোনো ধরনের পরিবর্তন আসবে না, কোনো মানের পরিবর্তন আসবে না। তাহলে দেখো এখানে ছিল 6 6 আর ছিল 6, জাস্ট মাঝে কি আছে 9 আছে, আর মাঝে কি আছে 72 আছে। তাহলে আমি যে কাজটা করবো, এই তিনজনকে পাশাপাশি নেওয়ার চেষ্টা করি, মানে পাশাপাশি নিয়ে নিব। ধরলাম পরে একটা সার্কিট আঁকতে হইতো, আমি সেই সার্কিট না এঁকে জাস্ট এই 72 কে কি করলাম এখানে নিয়ে আসলাম, আর এখানে একটা 6 ছিল তাকে নিয়ে নিলাম কোথায়, এই পাশে নিয়ে নিলাম। ওকে, এখন দেখো তো এইখানে তিনটা রেজিস্ট্যান্স পরস্পর একই রকম হয়ে গেছে না, তাহলে তিনটা রেজিস্ট্যান্সের সমতুল্য রোধ কত হবে? সমতুল্য রোধ আমরা কি জানি, আর ইকিউ ইকুয়ালস টু আর বাই এন। আর মানে রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্সের মান কত 6, আর এন এর মানে কয়টা রেজিস্ট্যান্স এখানে আছে, একটা দুইটা তিনটা, তাহলে এখানে 3, তার মানে ক্যালকুলেশন করলে কত আসবে 2 ওহম। এখন দেখো তো এই যে তিনটা প্যারালালে যুক্ত ছিল, তাদেরকে যুক্ত করার ফলে আমি টোটাল রেজিস্ট্যান্স কত পাইছি 2 ওহম। তার মানে এখন তিনটা মিলে কি হয়েছে, একটা হয়ে যাবে। তিনটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে সমতুল্য রেজিস্ট্যান্স, মানে তিনটাকে আমি যোগ করার ফলে, মানে একত্রে যোগ করার ফলে যে ভ্যালুটা পাইছি, এটা হচ্ছে তিনটার সমান মান। তাহলে এখন দেখো এখন আর তিনটা লাগবে না, আমি কি করছি দেখো, এখন আর এখানে যে তিনটা রেজিস্ট্যান্স ছিল আমি তিনটাকে আর রাখবো না, না রেখে কি করবো, তিনটা তো একটা হয়ে গেছে, তাহলে তিনটাকে আমি জাস্ট দুইটাকে মুছে দিলাম। মুছে দিয়ে কি কাজটা করলাম দেখো, কারণ আমি জানি এই এখানে 6 এখানে 6 এখানে 6, তিনটা মিলে একটা মানে এই একটা ভ্যালু কত এখন 2 ওহম। এই অংশটা কি তোমরা বুঝতে পারছো? অর্থাৎ তিনটা রেজিস্ট্যান্সকে যখন আমি একত্রে যুক্ত করে ফেলছি, যুক্ত করে যখন তার মান পেয়ে গেছি, তাহলে তিনটা রেজিস্ট্যান্স আর একটা নাই, তিনটা রেজিস্ট্যান্স মিলে কয়টা রেজিস্ট্যান্স হলো, একটা রেজিস্ট্যান্স, এবং তার মান কত হলো 2 ওহম। ওকে, এখন দেখো তো সার্কিটটা খুবই ছোট হয়ে গেছে না, আর এই ছোট সার্কিটটাকে আমরা ইজিলি সমাধান করতে পারবো না। এখন সমাধান করলে কি হবে, আমি লিখবো হচ্ছে 1 বাই আর ই কিউ 1 বাই R1 যোগ 1 বাই R2 যোগ এটা কত, এটা হচ্ছে 1 বাই আর ই কিউ, কারণ এটা হচ্ছে এই মানটা, তাই না? এখন লিখো
1 বাই কত 72 প্লাস 1 বাই কত 9 প্লাস 1 বাই কত 2। এটা যদি ক্যালকুলেটরের সাথে সমাধান করো কিভাবে 72 ইনভার্স 1 প্লাস 9 ইনভার্স 1 প্লাস 2 ইনভার্স 1, টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি এর মান পাবো 1.597, প্রায় ইকুইভ্যালেন্ট কত 1.6 ওহম আমি বলতে পারি। তাহলে কিন্তু আমরা এইভাবে এই রেজিস্ট্যান্সের মানটা নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।